আগামীতে এনসিপি মানে ওই যে নাহিদ সার্জিস হাসনাত যে দলটি গঠন করেছে সেই দলই আগামীতে ক্ষমতা আসবে, যা আমরা এখন বুঝতে পারছি। এখন আমরা বুঝতে পারলাম যে নাহিদ হাসান কেন আপনার তথ্য উপদেষ্টা থেকে কেন উনি বিদায় নিলেন এবং রাজনৈতিক দল গঠন করলেন। হয়তো ওনারা ইঙ্গিত পেয়েছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাদেরকে বলেছে যে তোমরা রাজনৈতিক দল করো, তোমাদের হাতে আমরা ক্ষমতা দিয়ে চলে যাবো। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই, সেনাবাহিনীর ভিতর থেকে একের পর এক গোপন তথ্য ফাঁস হইতেছে, মানে গোপন তথ্য বের হইতেছে। দর্শক, এবার এক গুরুত্বপূর্ণ সেনা সদস্য তিনি বললেন যে বাংলাদেশে আগামীতে এনসিপি ক্ষমতা আসতেছে, বিএনপি নয়। মানে কি একটা অবস্থা, এটা আপনাদের বিশ্বাস হয় ভাই? তো এখানে তার বিশ্লেষণে একটা কথা আমি বুঝতে পারলাম যে জামায়াতের নিবন্ধন কেন পাচ্ছে না। পাচ্ছে না কারণ তারা নিবন্ধন পাবেও না নির্বাচনের আগে। তারা এনসিপির আড়াল থেকে এনসিপির নিবন্ধন দিয়ে তারা নির্বাচন করবে, মানে এনসিপির মার্কায় তারা নির্বাচন করবে। এবং নাহিদ ইসলাম কেন পদত্যাগ করে তিনি রাজপথে আসলেন, এটা একটা কারণ এনসিপির ক্ষমতা আসা। দর্শক, এই বিষয় নিয়ে সেই সেনা সদস্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তা আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো। তারা একটা কথা বললেন, যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটু করে লাইক দেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন আমরা দেখে যে সেই সেনা সদস্য এনসিপির ক্ষমতা আসে নিয়ে কি বল, এরপর আমরা আরো কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আগামীতে এনসিপি মানে ওই যে নাহিদ সার্জিস হাসনাত যে দলটি গঠন করেছে সেই দলই আগামীতে ক্ষমতা আসবে, যা আমরা এখন বুঝতে পারছি। গতকালকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে 3টি দল তারা সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে এবং নির্বাচনমুখী কিভাবে নির্বাচন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা। এবং প্রধান তো বিএনপি ছিল এবং সাথে জামাতে ইসলাম এবং এনসিপি। তো আপনারা বুঝতে পারছেন যে বিএনপির মতো এত বড় একটা তুখুর, এত বড় একটা রাজনৈতিক দল, জামাত ইসলামও মোটামুটি অনেক বড় দল আমরা বিশ্বাস করি, সেখানে এনসিপির দলও সেখানে অন্তর্ভুক্ত হয়েছে 3 জনের মধ্যে একজন। তো আমরা কিন্তু পূর্ব থেকেই বুঝতে পারছি কোনো দল হ্যাডম নিয়ে কোনো কাজ করতে পারে না, কথা বলতে পারে না একমাত্র এনসিপির ছাড়া। এখন আমরা বুঝতে পারলাম যে নাহিদ হাসান কেন তথ্য উপদেষ্টা থেকে কেন উনি বিদায় নিলেন এবং রাজনৈতিক দল গঠন করলেন। হয়তো ওনারা ইঙ্গিত পেয়েছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাদেরকে বলেছে যে তোমরা রাজনৈতিক দল করো, তোমাদের হাতে আমরা ক্ষমতা দিয়ে চলে যাব, ছাত্ররা রাজনীতি করবে বা এরকম কোনো কিছু। হয়তোবা উনি এইভাবেই হয়তো একটা সাহস দিয়েছেন, কারণ নাগরিক প্রার্থীদের যে চলাচল বা আচরণ বা তারা যে ক্ষিপ্রতা নিয়ে কথা বলছে, তো আগামীতে নাহিদ হাসান প্রধানমন্ত্রী হবেন, সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, বা অন্যান্য যারা আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি হবেন পররাষ্ট্র মন্ত্রী, হাসনাত আবদুল্লাহ হবেন আপনার কে জানি আরো যে আইনমন্ত্রী, এরকম বড় বড় মন্ত্রীরা ওনারা অলরেডি নিয়োগ করে ফেলাইছেন যে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহযোগিতা করবেন। তাহলে বাংলাদেশে আরো অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে এখনো রাজনীতি সংলাপ হয় নাই। তো আমরা একটা কথা বলতে চাই যে এনসিসির ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বড় দল, গণতন্ত্র দল এবং সবচেয়ে বড় বিশ্বাসী বিএনপিকেই বলা হয়। বিএনপির ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু জাতীয় নেতা হিসেবে স্বীকৃত, ম্যাক্সিমাম স্থায়ী কমিটি যারা আছে জাতীয় নেতা, এবং এনসিপির প্রত্যেকটা নেতা বিশ্ব নেতা। আপনারা দেখেছেন কিছুদিন আগে পঞ্চগড়ে গিয়েছিল সার্জিস আলম, প্রায় 100 গাড়ি বহর নিয়ে গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে, আমি এর আগে একবার বলেছিলাম, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানরাও, পৃথিবীর সবচেয়ে বড় বড় রাষ্ট্রপ্রধান রাশিয়া, আমেরিকা, কোরিয়া, তারাও কোনোদিন 100 গাড়ি বহর নিয়ে যেতে পারে নাই, কিন্তু সার্জিস আলম কিন্তু রাজনৈতিকভাবে ওনার এলাকায় 100 গাড়ি নিয়ে গেছে। কারণ আগামীতে উনি রাষ্ট্রপ্রধান হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তখন শত কেন হাজার হাজার গাড়ি পুলিশ তার নিরাপত্তায় থাকবে, এই চিন্তা করে কাজ করছে। আমি একটি কথা বলতে চাই, যারা এই ধরনের স্বপ্ন দেখছেন এগুলো দুলুস্সাৎ হয়ে যাবে। জুলাইয়ের ইস্যু নিয়ে কেউ কাদা ছুড়াছুড়ি করবেন না, জুলাইয়ের ইস্যু নিয়ে কেউ অসৎ চিন্তা ভাবনা করবেন না। জুলাইয়ের আন্দোলনটা শুধু ছাত্রদের ছিল না, এটা সারা বাংলাদেশের মানুষের ছিল, প্রত্যেকটা মানুষের ছিল। আপনারা ভুলে গেছেন এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মহিলা যে ছাত্রদের রক্তের মানে উনি যে প্রতিবাদ করেছিলেন, সবাই ভিডিওটা দেখেছিলেন, উনি কিন্তু আমাদের বিএনপি পরিবারের লোক। একটি বাচ্চাকে, সন্তানকে তার মা দিয়েছিলেন যে সবার আগে মারলে আমার সন্তান মরবে, সন্তানকে দিয়ে গেলাম এই ছাত্রদের পক্ষে যুদ্ধ করার জন্য, এই সরকারের কোঠা আন্দোলনের পক্ষে দিয়ে গেছিলেন। উনি জানেন, উনিও আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেবের ছেলে। বিএনপি এইভাবেই কাজ করে গেছেন, সামনের সারিতে করে গেছেন। তার মানে হাতে গোনা 2, 4, 5 লক্ষ সারা বাংলাদেশের ছাত্র সমাজ না 8 লক্ষ হবে, 10 লক্ষ হবে। 10 লক্ষ লোক সারা বাংলাদেশে ছিটায় গেলে কতজন লোক থাকবে? বাংলাদেশের সেনা, নৌ, বিমান, র্যাব, বিজিবি, পুলিশ, আর্মি, এগুলোর সামনে কোনারা টিকতো? সারা গণ আন্দোলনে দেশের পরিস্থিতি হয়েছে। কিন্তু এখন পুরা বিএনপিকে মাইনাস করছে, যে বিএনপির আওয়ামী লীগের সময় শতকরা 90% লোক সাপোর্ট থাকার পরও
মানে ঘরে ঘরে বিএনপির ঘরে ঘরে মানে পুলিশ ঢুকাই দিছে যাতে কোনো আন্দোলন করতে না পারে। 17টা বছর তারা কত কষ্ট করছে, কত কিছু হারাইছে, কত মানুষ নির্যাতিত হয়েছে, মানুষ মারা গেছে, দর্শন হয়েছে, মানুষ মারা গেছে, পরিবার ছাড়া হয়েছে। আজকে সেই দলের বিরুদ্ধে অনেকেই কাজ করছে, প্রতিবাদ করছে, তাতে বিএনপি ক্ষমতা না আসতে। বিএনপি যদি বলে একটা, এনসিপি বলে আরেকটা। বিএনপি যদি বলে না আগে জাতীয় নির্বাচন, এনসিপি বলে না আগে স্থানীয় নির্বাচন। মানে এনসিপির এত বড় একটা গুরুত্বপূর্ণ, অথচ বিএনপির একটা উপজেলা পর্যায়ে যতগুলো কমিটি বা তার সাপোর্ট আছে সারা বাংলাদেশে, এনসিপি কিন্তু একটা উপজেলা পর্যায়ে তার সমর্থন নিতে পারে নাই। এখন কিন্তু বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আবার এদিকে জামাত ইসলামকেও ধন্যবাদ জানাই, ওনারা ভালো, আমরা পছন্দ করি জামাত ইসলামের জন্য, অনেক আমরা প্রতিবাদ করছি ইসলামের ব্যক্তিদের জন্য। তো ডক্টর ইউনূস সাহেব স্যার যখন কোনো কোনো বক্তব্য ছাড়েন, জামাত ইসলাম লোকেরা এক নাগারে ওনার প্রশংসা করেন এবং পোস্টগুলো শেয়ার করেন। এনসিপি ওনারা প্রশংসা করেন, ওনারা শেয়ার করেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মনে দায়বদ্ধতা আছে, মানে ওনাদের এই দুইটা দলকে, একজনকে বিরোধী দল, একজনকে হয়তো সরকারি দল বানাবেন, এই চিন্তা ভাবনায় আছে। জনগণের দরকার নাই, উনি বানাবেন। একটা কথা মনে রাখবে, ডক্টর ইউনূস স্যার কিন্তু আমাদের বিশ্ব নেতা না, উনি একজন জাতীয় ফিগার, রাষ্ট্রীয় ফিগার না, জাতীয় আন্তর্জাতিক একজন মাধ্যম এবং ফিগার। আমরা ওনাকে বিশ্বাস করি, ওনার মাধ্যমে অর্থনৈতিক চাঙ্গা হবে এটা শিওর। কিন্তু অভ্যন্তরীণ ভিতরে, বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরে যে ধর অঘটনগুলো ঘটতেছে, একবার যদি চোখ কান খুলে আপনারা দেখতে পারতেছেন দেশের মধ্যে কি হচ্ছে, কি ধরনের অনিয়ম দুর্নীতি কাজ হচ্ছে। এসপি পোস্টিং, ডিসি পোস্টিং, ডিআইজি পোস্টিং, সচিব পোস্টিং, উপসচিব পোস্টিং, কোন জায়গায় কাকে পোস্টিং দিতে হবে, কত কোটি টাকার কন্ট্রাক্ট, এগুলো সব কিন্তু বাণিজ্য চলতেছে। কারা চলতেছে এটা আপনারা খুঁজে বের করবেন। আর কতদিন পরে আমরা বলবো, সেনাবাহিনীকে বলবো, প্রতিটা নেতা যারা নেতৃত্ব দিচ্ছেন প্রথম সারিতে বর্তমানে যারা বড় বড় আলাপ করতেছেন, তাদের বাড়ি ঘর আন্ডারগ্রাউন্ডে খুঁজবেন, শত শত কোটি টাকার বান্ডিল পাবেন। কারণ এইসব টাকাগুলো কোথায় যায়, এই টাকাগুলোর হিসাব দিতে হবে। আমি নাগরিক পার্টিকেও বলবো, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন ভালো না। জনগণের সমর্থন নিতে গেলে কাউকে বিরুদ্ধে কথা বলা কোনো উচিত না। গণ অধিকার পরিষদ বিপি নূরে যে জনমত তৈরি করেছিলেন, তার 50 ভাগের 1 ভাগও কিন্তু এখন পর্যন্ত ছাত্র এই যে নাগরিক পরিষদ কিন্তু করতে পারে, নাগরিক পার্টি করতে পারে না, কারণ তারা বিতর্কিত জড়িয়ে পড়েছে। আমরা যতটুকু জানি তারা প্রতিহিংসা জড়িয়ে পড়েছে। সরকার পরিবর্তন যেই আসুক না কেন, ওদের কিছু না কিছু পরিবর্তন ওদের মধ্যেও আসবে আমি মনে করি। কারণ আওয়ামী লীগের চাইতেও বেশি ঘৃণিত আস্তে আস্তে আপনার নাগরিক পার্টির দিকে মানুষ যাচ্ছে, কারণ তাদের কিছু আচরণ, কৃপতা টাইপ কথাবার্তা। তো বাংলাদেশের জাতীয় নেতা, শুধু জাতীয় নেতা কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না, উনি বিশ্ব নেতা না, উনি জাতীয় আন্তর্জাতিক ফিগার, আন্তর্জাতিক মাধ্যম, ওনার দ্বারা দেশে উন্নয়ন হবে। কিন্তু জাতীয় নেতা ছিলেন বাংলাদেশের স্বাধীনের পর মেজর জেনারেল জিয়াউর রহমান, সেনাবাহিনীর প্রধান এবং বীরোত্তম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। জাতীয় নেতা যদি বলতে চাই, বাংলাদেশে জনগণ সবচেয়ে শান্তিতে ছিল মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, আর দ্বিতীয়বার শান্তিতে ছিল ফখরুদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। উনিও 2 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 3 মাসের জন্য উনি বসেছেন, কিন্তু 2 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। প্রতিটি মানুষ নিরাপত্তার মধ্যে ছিল, আইন শৃঙ্খলা খুব ভালোভাবে কাজ করছিল। রাতের অন্ধকারে যদি রাত 12টা 1টার সময় 2টার সময় যদি ঘর খোলা রেখেও যদি মহিলারা উঠানে বসে থাকতো, কোনো শত্রু বা কোনো মারাত্মক অঘটন ঘটার কোনো সম্ভাবনা ছিল না। এতটুকু মানুষ নিরাপত্তা ছিল, মানুষ চাই নিরাপত্তা। কিন্তু আজকে ওই প্রধানগুলো কিন্তু দেশের বাইরে। কারণ কি জানেন, সংবিধানের বাইরে কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলে সেটাকে জনগণ একসময় এটার মানে মানে তীব্র প্রতিবাদ উল্টা চলে আসে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আজকে ওনারা যদি 3 মাস বা 6 মাসের ভিতরে ওনারা নির্বাচন দিয়ে দিতেন সংবিধান অনুযায়ী, তাহলে আজকে কিন্তু এই প্রতিহিংসা হচ্ছে না। যত নির্বাচন দেরি হবে, নতুন নতুন কিছু দল আসতেছে, তারা রাজনীতি করার সুযোগ পাবে, হয়তো তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত 8-9 মাসে প্রায় 60-65টা রাজনৈতিক দল আপনার অন্তর্ভুক্ত হয়েছে, নিবন্ধন চাচ্ছে। তার মধ্যে একটা এনসিপিও আছে, এনসিপির মতো আরো 65টা রাজনৈতিক দল আছে। তো আজকে কোনো একটা উপদেষ্টা আমি আজ পর্যন্ত পেলাম না যে তারা নির্বাচনের পক্ষে, কোনো একটা উপদেষ্টা নির্বাচনের পক্ষে। তারা জানে তো আমরা তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্ভুক্ত সরকারের আমরা অধীনে আসছি সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন দেওয়ার জন্য। আবার কোনো কোনো উপদেষ্টা বলে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে নির্বাচন দেওয়ার জন্য না। আচ্ছা আপনারা বলেন তো, তত্ত্বাবধায়ক সরকার কি জন্য আসে? আমরা কি জন্য এই 17 বছর আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই? তাই এখন আইসা তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা শুরু করেছে। তাহলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও খুব আগে 2-3 বছর ক্ষমতা চালাই, তারপরে টাকা টোকা কামায়া টামায়া আমরা বিদেশে চলে যাব। কারণ ফখরুদ্দিনের সময় ওনার রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান উপদেষ্টা, ওনারা দেশ থেকে পালিয়ে গেছেন। এখনো যদি এই পরিস্থিতি হয়, আবার আগামীতে যারা আসবে তারাও তো একই কাজ করবে। কোনো একটা উপদেষ্টা কিন্তু নির্বাচনের পক্ষে নয়, সব নির্বাচনের বিপক্ষে। মানে নির্বাচন দিবে আগামী বছর, মানে আরো 1 বছর পরে তারা নির্বাচন দিবে, আগামী ডিসেম্বর এবং জুনের মধ্যে, মানে আরো 1 বছর নির্বাচন এই সরকার থাকবে।
তো ওনাদের যদি ইন্টারেস্ট না থাকতো তাহলে অবশ্যই সমস্ত দলকে ঐক্যমত্য নিয়ে একটি সুন্দর একটি জবাবদিহিতা সরকার গঠন করা হতো। কিন্তু আমি আবারও বলছি, বাংলাদেশ কিন্তু ভালো নেই। যদি ডক্টর ইউনূস স্যার আছেন বিদায় হয়তো আন্তর্জাতিকভাবে আমরা অনেক একটু দাপট চলতে পারছি, কিন্তু দেশের অভ্যন্তরীণ ভিত্তিতে ভালো নাই। একটা কথা মনে রাখবেন, খুবই খারাপ অবস্থা। এগুলো আপনারা খুব শীঘ্রই টের পাবেন। অনেকে আপনারা জানেন না, আবেগে বিবেকে নিয়ে আপনারা কমেন্ট করেন, পোস্ট করেন, কিন্তু একবার চোখ কান বন্ধ করে দেখেন বড় বড় হেডামূলক কথাগুলো কারা বলছে, এই কথার পিছনে শক্তি কার। তো তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকাটা থাকার কথা সেটাই যেন থাকে। অনেকে কোন একটা উপদেশটা আমি দেখলাম না আজ পর্যন্ত, নির্বাচন চায়, এখন চাচ্ছে আরো 1 বছর পরে নির্বাচন। কেন 1 বছর পরে নির্বাচন হবে? 1 বছর আগে নির্বাচন দিলে সমস্যা কি? এটা আমরা জানতে চাই, গণতন্ত্র কি বলে, এটার মধ্যে কি কোনো সার্থকতা আছে কি নাই, এটা আপনারাই বলবেন প্রিয় দেশবাসী। তো যে যেখানে আছেন লাইভটা অবশ্যই শেয়ার দিবেন। আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, আইন শৃঙ্খলা বাহিনী মজবুত থাকুক, সেনাবাহিনীর ডেভিল হান্ট নামে যে অপারেশন ওনারা বাইরে কাজ করছে, ওনারা আরো কঠোর অবস্থানে থাক। দর্শন, খুন, মানে বিভিন্ন মার্ডার কেস মানে হচ্ছে বাংলাদেশে, কিন্তু প্রত্যেকটা মানুষ নিরপরাধ থাকার কথা তত্ত্বাবধায়ক সরকার আমলে, কিন্তু কোনো মানুষ নিরাপদ নাই। প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগতভাবে সমস্যার জর্জরিত হিসাবে আছে। লাইভটা অনেক লম্বা হয়ে গেছে, সবাই লাইভটা শেয়ার দিবেন। আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার কোনো লোভ লালসা না নিয়ে যেন অন্য কোনো সরকার আসলে দেশ থেকে কোনো পলায়ন যাতে না করতে হয়, যারা নিরপেক্ষভাবে সুন্দর একটি নির্বাচন দিয়ে জনগণের সাপোর্ট নিয়ে জনগণের ভালোবাসার মধ্য দিয়ে যেন সুন্দর একটি নির্বাচন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং জবাবদিহিত সরকার প্রতিষ্ঠিত হয়। আমি আবারও বলছি, আমরা দুঃখ পাইলাম কোনো একটা উপদেষ্টা এখন পর্যন্ত নির্বাচনের পক্ষে না। ওনাদেরকে কি ক্ষমতা বসানো হয়েছে আজীবন থাকার জন্য, নাকি 5 বছর মানে সিলেকশন, মানে 5 বছর সরকার ক্ষমতা থাকার জন্য? সংবিধান কি বলে? ওনারা যতদিন চাইবেন ততদিন থাকতে পারবেন? তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারকে মানুষ চাইতো না। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো অবশ্যই লাইভটা শেয়ার দেবেন আর সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালাম। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে সেনা সদস্য জাফর সরকার উনি এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন যে এনসিপি ক্ষমতা আসছে। এবং দর্শক, আপনারা শুনতে পেলেন যে তো আমার ব্যাখ্যা বিশ্লেষণ এটাই, আমার ছোট্ট ব্রেন এটা ধরা পড়তেছে যে জামায়াত ইসলামী কেন নিবন্ধন পাচ্ছে না। এখন তো ভাই দেশ স্বাধীন, এখন তারা আওয়ামী লীগ নাই, এখন তারা নিবন্ধন কেন পাচ্ছে না, তার দাঁড়িপাল্লা প্রতীকটা কেন ফেরত পাচ্ছে না? এটা একটা কারণ, তারা হয়তো এনসিপির আড়ালে নির্বাচন করে। কারণ দেখেন, জামায়াত ইসলামী সরাসরি যদি কখনো ক্ষমতা আসে তাহলে ভারতের চাপে, বিভিন্ন আশপাশের রাষ্ট্রের চাপে থাকতে পারবে না ক্ষমতায়। ওই ইমরান খানের মতো একটা ঝামেলা করবে। তো এই কারণেই এরকম একটা ব্যবস্থা নিয়ে হয়েছে, এনসিপি ক্ষমতায় আসবে এবং আড়ালে জামায়াত ইসলামী কাজ করবে, এরকম একটা কথা। যাই দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।